আর কিছুক্ষণ পরেই ভোটের রেজাল্ট। এই মুহূর্তে বসে রয়েছে যার সঙ্গে, তিনি একদিকে বাংলার রাজনীতির অনেক খবর রাখেন, যেমন তেমনই তারও নানানভাবে রয়েছে উপযোগিতা রাজনৈতিক ময়দানে। মিরাতুন নাহারের সঙ্গে রয়েছি। দিদি, আপনাকে স্বাগত। আমার নাম অভিষেক সেনগুপ্ত, বেঙ্গল পলিটিক্সে। আপনি এই প্রথমবার এলেন, তাই খুবই ভালো লাগছে। আশা করি শরীর ঠিক আছে আপনার। একদম শরীর সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, যেহেতু রাজনীতির আবহ আপনিও জানেন খুব ভালো করে, একদম সরাসরি রাজনীতির প্রসঙ্গেই আসছি আমি। যে প্রশ্নটা সাধারণ মানুষ জানতে চাইছেন, অনেক মানুষ জানতে চাইছেন যে বামপন্থীদের কি এবার প্রত্যাবর্তন হওয়া জরুরি? আমি এই প্রত্যাবর্তন এই দুটো শব্দ ঘিরে এখন দেখছি প্রশ্ন আবর্তিত হচ্ছে এই মুহূর্তে। আমি এসবের মধ্যে ঢুকতে পছন্দ করি না। একটু মানে সাধারণে সবকিছু যা সামান্যীকরণ হয় তার থেকে আলাদাভাবে ভাবতে পছন্দ করি। আচ্ছা, তো আমার যেটা মনে হচ্ছে যে যেটা চলছে গত 15 বছরের কথাই বলবো, শুধু নয়, দেশ স্বাধীন হওয়ার পর থেকে ধীরে 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 গত 15 বছরেরও ধারা ধরে যেখানে এসে আমরা পৌঁছেছি, সেখানে সব থেকে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমি নিজে সেই প্রশ্ন ধাক্কা খাচ্ছি। সেটা হলো, আমি খুব গণতন্ত্র প্রেমিক। গণতন্ত্রের আদর্শটার জন্য আমি গর্বিত যে আমি একটি গণতান্ত্রিক দেশের মানুষ, এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে এখনো সম্পূর্ণ উৎখাত করে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু সেই প্রচেষ্টা চলছে। ফলে গণতন্ত্র যিনি মানবেন, যেই মানবেন, আমি শুধু নই, তাদের জন্য অবশ্যম্ভাবী সিপিএম এর প্রত্যাবর্তন বা সিপিএম নামক দলটির ভূমিকা থাকা, যেটা হয়নি, গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপর্যয়ের কথা। কারণ গণতন্ত্রে আমি যা বুঝি, আমি পলিটিক্যাল সায়েন্স পড়িনি, আমার দর্শন বিষয় পড়িনি, কিন্তু দেশের সচেতন নাগরিক, প্রবীণ, অনেকখানি বয়স হয়েছে আমার, 77 বছর, অতএব সবকিছু খেয়াল রাখি। সেদিক থেকে আমার মনে হয় সিপিএম দল সহ আরো যে দলগুলি আছে, এখন নতুন একটা দল হয়েছে আইএসএফ, কংগ্রেস, প্রবীণ দল, এবং আরো বামেদেরই, শুধু সিপিএম কেন, অন্যান্য শাখাগুলো, সেই দলগুলো, সারা দেশ জুড়ে আরো বহু দল রয়েছে। আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে বলি যে সিপিএম দল অকস্মাৎ বোধহয় কিরকম বিলীন হয়ে গেল, এবং তার সাথে সাথে কংগ্রেস এবং অন্যান্য দলও যে বিলীন হয়ে গেল, এটা গণতন্ত্রের জন্য বলতে পারা যায় গণতন্ত্রকে হত্যা করার একটা ব্যবস্থাপনা। ধীরে ধীরে যেভাবেই হোক না কেন, কেউ হয়তো সক্রিয় হয়ে করেছে এমনটি নয়, সিপিএম এর নিজেরও হয়তো কোনো ঘাটতি ছিল, সে কারণে হয়েছে। কিন্তু প্রত্যাবর্তন শুধু নয়, অন্য দলের, দুটো শাসক দল ভিন্ন অন্য দলের ভূমিকা থাকা যদি বন্ধ হয়ে যায়, ভূমিকা যদি না থাকে, তাহলে আমি বলবো গণতন্ত্রকে চিতায় তুলে দেওয়া হয়েছে, সেটাই হয়েছিল। অতএব দুটো দলের আকচি প্রতিযোগিতা, হানাহানি, অকথা কুকথা বলার লেনদেন, এসব আমাদের যে দেখতে হচ্ছে, সেটা হচ্ছে একেবারে অগণতান্ত্রিক। গণতন্ত্র নেই সেখানে। সেক্ষেত্রে যদি গণতন্ত্রকে বাঁচাতে হয়, তাহলে সিপিএম সহ অন্যান্য দলগুলিকে ফিরিয়ে আনতেই হবে যে কোনো মূল্যে। না হলে আমি বলবো গণতন্ত্র একেবারে ওই চিতায় শুইয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, দিদি, আপনি শিক্ষাবিদ, আপনার কাছ থেকে আমরা তো বটেই, সমাজের প্রচুর শেখার বিষয় রয়েছে। এই যে প্রসঙ্গটা আপনি তুললেন যে রাজনীতিতে এখন অকথা কুকথার যে চল, এটা আপনাকে, আপনি একজন প্রবীণ মানুষ, আপনাকে কতটা এটা মানে সেই অর্থে কতটা খারাপ লাগা তৈরি করে আপনার ভেতরে? একটু পরিষ্কার করে বলি, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে খুব স্পষ্ট করে কয়েকটা কথা বলতে হবে। যেটা গণতন্ত্রের কথা যেটা বললাম, সেটা নিশ্চয়ই আমার মনে হয় স্পষ্ট হয়েছে। ধীরে 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 আমরা যে
চূড়ান্ত অনাকাঙ্ক্ষিত শুধু নয়, গণতন্ত্র ঘাতী ব্যবস্থার মধ্যে এসে পড়েছে এবং দেখতে হচ্ছে এই গত নির্বাচন গেল, যে নির্বাচনের ফলাফলের জন্য আমরা উৎসুক হয়ে অপেক্ষা করছি কি ফলাফল হবে। সেক্ষেত্রে যেটা ঘটে গেছে বহু বছর ধরে, গত 15 বছর তো বীভৎস পর্যায়ে পড়েছে, তাছাড়াও তার আগে থেকেও চলছিল, সেটা হচ্ছে যে আমরা দেখতে পেলাম অকস্মাৎ দুটো মাত্র দল, এবং দুটি মাত্র দলের মধ্যে যদি ভদ্র ভাষায় বলা যায় প্রতিযোগিতা চলছে, আর যদি আরেকটু ভদ্র ভাষার মুখোশটা খুলে কথা বলা যায় তাহলে বলতে হবে লড়ালড়ি চলছে, লড়াই চলছে। আর সেই লড়াইয়ের একটা অন্যতম অঙ্গ হচ্ছে অকথা কুকথা বলা। লড়াইটা সঙ্গত লড়াই হয়। যদি শক্তির লড়াই হয়, শারীরিক শক্তির লড়াই, তাহলে ওর কত শক্তি আমার কত শক্তি, এরকম একটা লড়াই হয়। কিন্তু এক্ষেত্রে সেরকম লড়াই না। এক্ষেত্রে লড়াইটা হচ্ছে গদি দখলের লড়াই, ক্ষমতা দখলের লড়াই, অর্থ জনসম্পদ লুটপাটকরণের লড়াই। এবং সেক্ষেত্রে ওরা তো কাজ করে, যে দুটি দলের মধ্যে আমরা দেখছি লড়াই এখন এই মুহূর্তে, আমরা কাল যে ফলের জন্য অপেক্ষা করছি তার আগে আমাকে যেটা ভাবিয়েছে, নিরন্তর ভাবায়, এই কি গণতন্ত্র? দুটো শাসক দল, একটা কেন্দ্রের আর একটা রাজ্যের, এই দুটো শাসক দলের মধ্যে প্রতিযোগিতা বললে আবার বলছি ভুল হবে, কিন্তু ধরো দুটো খেলা যখন হয়, খেলা তো দুপক্ষের মধ্যে হয়, ফুটবল বলো ক্রিকেট বলো, যেগুলো মূল খেলা আমাদের, সেখানে দুটো পক্ষের মধ্যে হয়। কিন্তু গণতন্ত্রে জনগণ ভোট দেবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের মতামতের পরিপ্রেক্ষিতে দেশের নেতা নেত্রী নির্বাচিত হবে, এবং তারা সকলে, আমি এটা বললে অনেকে হাসে যে ওটা আবার হয় নাকি, সকলে হাতে হাত মিলিয়ে দেশের জন্য, দেশবাসীর জন্য কাজ করবে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, খেলাতেও কিন্তু দুই পক্ষর, এক পক্ষ কি করে, এমনি মূল যে খেলাগুলো হয়, সেই খেলা, ফুটবলে কেউ মারামারি করে না, ক্রিকেটে কেউ ব্যাট নিয়ে মারামারি করে, ফুটবল তো পা থেকে পাতে যায়, তখন কি পায়ে দিয়ে লাথি মারা হয়? তার জন্য একটা নিয়ম থাকে, হ্যাঁ, নিয়ম থাকে, নিয়ম অনুযায়ী তোমাকে করতে হবে। বলটা কাড়াকাড়ি চলছে, কিন্তু কেউ কাউকে লাথি মেরে বলটা কেড়ে নেবে না। ক্রিকেটেও তাই, ব্যাটে বলে হচ্ছে, কিন্তু ব্যাটের ব্যবহারটা বলের সঙ্গে, ব্যাটের ব্যবহার দুজন ক্রিকেটারের পায়ে পায়ে বা হাতে হবে, হয় না। তো আমরা যদি খেলার মূল নিয়ম, খেলাটা খুব সুন্দর একটি প্রক্রিয়া, সেটা যখন বলে কেউ খেলা হবে খুব বিকৃত অর্থে বলে, খুব খারাপ, সেরকম নয়। আমরা আজকে দেখতে পাচ্ছি দুটো দল কি করছে। এ প্রসঙ্গে আমার নিজের একটা ভাবনা আছে, আমি এটা বলি শেষ করব। সেটা হচ্ছে দুটো দল এবং রাজনৈতিক দল, আর তাদের মূল পরিচয়, তারা শাসক দল, একটা কেন্দ্রের আরেকটি আমাদের রাজ্যের। এই নির্বাচনের পরিপ্রেক্ষিতে বলছি, বিধানসভা নির্বাচনের। এই দুটি শাসক দলের মধ্যে প্রতিযোগিতা, ভদ্রভাবে বলছি, এসে দাঁড়িয়ে গেল আজকে নির্বাচনী প্রক্রিয়া হয়, হতে পারে। এটাই আমার মূল প্রশ্ন। আমি এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। সবার মুখে মুখে ফিরছে কারা আসবে, কে জিতবে, বিজেপি জিতবে না টিএমসি জিতবে। এটা গণতন্ত্র হতে পারে? গণতন্ত্রের এই বেহাল দশা দেখতে হলো আমার এই 77 বছর বয়সে পৌঁছে। কারো মুখে কোনো কথাই নেই। তুমি যে প্রশ্নটা দিয়ে প্রথম শুরু করলে, সেই কথা তো তোমরা বলছো, তোমরা যারা সাংবাদিক তারা বলছো, যারা সিপিএম সমর্থক বা অন্যান্য দলের সমর্থক তারা তুলছেন, কিন্তু সাধারণভাবে কেউ কি তুলছে? শুধু বলছে কে জিতবে। কালকের ফলাফলের অপেক্ষাটার প্রশ্নটা, কোন প্রশ্নকে ঘিরে আবর্তিত হচ্ছে? কে জিতবে, কোন দল মানে কোন শাসক দল, বিজেপি না তৃণমূল? এটা গণতন্ত্র হলো? আমি না কিছুতেই ভেবে পাচ্ছি না এটা গণতন্ত্র হলো। এটা একটা প্রশ্ন। দুটো শাসক দলের মধ্যে প্রতিযোগিতা ভদ্র ভাষায়, আর একটু খোলাখুলি ভাষায় হচ্ছে লড়ালড়ি,
এটাকে কোনো মতেই গণতন্ত্র বলা যায় না, এবং আমি এর তীব্র বিরোধিতা করছি। এই পর্যায়ে যে আমরা নিয়ে আসলাম, আমি তার মধ্যে নিজেও নিজেকে যুক্ত করছি, দেশবাসী যে এই পর্যায়ে নিয়ে আসলো ভোটটাকে, এটা আমাদের জন্য সীমাহীন লজ্জার বিষয়, ভারতবাসী এবং বাঙালির জন্য। বাংলা রাজ্য যেহেতু আমরা থাকি, সেহেতু বাংলা রাজ্যের জন্য। আরেকটা কথা আমার বলার আছে, আমি এরপরে বলবো। সুতরাং এই যে প্রত্যাশা করছি কালকে, বা প্রশ্ন তুলছি, বা উদ্গ্রীব হয়ে রয়েছি, টান টান উত্তেজনার মধ্যে রয়েছি, বিজেপি জিতবে না টিএমসি জিতবে, এই প্রশ্নটা আমাদের মনে জাগছে। প্রশ্নটা ঘিরে আমাদের ভাবনা আবর্তিত হচ্ছে কর্মক্ষেত্রে। ঘরে বসে আমরা টান টান উত্তেজনার মধ্যে রয়েছি, নিজেদের মধ্যে বলা বলি করছি, মিডিয়া তো উত্তাল হয়েইছে। মিডিয়া এটাকে একটা ইস্যু করছে, এই ইস্যুতেই মানুষকে তাতিয়ে রাখছে। উত্তাপের আগুন পোহানো বলে একটা কথা আছে না, সেই উত্তাপের আগুন পোহানো, উত্তেজনার আগুন পোহানো হচ্ছে, আমি এর মধ্যে নেই। কারণ আমি এই দুটো দলের মধ্যে প্রতিযোগিতা দেখার জন্য এতদিন ধরে বেছে নেই, দুটো শাসক দলের মধ্যে। জুড়ে দিয়ে শেষ করছে এই প্রশ্নের উত্তর, সেটা হলো সরকার কোথায় গেল? গণতন্ত্রের সরকার গড়ার কথা নির্বাচনের মাধ্যমে, কেন্দ্রীয় সরকার আর বিভিন্ন রাজ্যে রাজ্যে রাজ্য সরকার। কোথাও কি প্রশ্ন উঠছে যে সরকার কারা গড়বে? প্রশ্নটা উঠছে জিতবে কারা? এই জেতাটা কিসে জেতা? নির্বাচনে জেতা? নির্বাচনে জেতার কথা কি করে আসে? নির্বাচনে কে কত ভোট পেল, মানুষ কাদেরকে কতখানি সমর্থন দিলেন, সেটা জানবার জন্য আগ্রহ থাকার কথা। কে জিতবে, তাহলে আমি বলবো কিসের জন্য জেতা, কি লাভের জন্য জেতা, কোন এত বড় একটা কি যেন খেলা টেলাতে থাকে না, এত বড় একটা কাপ, হ্যাঁ ট্রফি কাপ পাওয়া গেল, সেটার জন্য জেতা নয়। এবার পরের প্রশ্ন আমি আসবো, তোমাকেই বলবো, তুমি প্রশ্নটা আমাকে করলে ভালো হয়। সেটা হচ্ছে এই জেতা এবং জেতার জন্য যে কামনা, উদগ্র কামনা, বিজেপির সমর্থকরা, বিজেপি দল উদগ্র কামনা নিয়ে বসে আছে, আর টিএমসি দলও একেবারে বসেই আছে বোধহয় এরম ভাবনা নিয়ে, আমাদের হারাবে কে। এই যে হার জিতের একটা নকল প্রেক্ষাপট তৈরি করা, এটা আমাদের জন্য, আবার বলছি, অতীব লজ্জার বিষয়, অতীব লজ্জার বিষয়। তাহলে আমি কি চাই? আমি চাইছি, বা সকলে সবাই চান কিন্তু ভুলে গেছেন সবাই, এটাও আমার বিস্ময় লাগে, সাধারণ মানুষ বলতেই ভুলে গেছে কে সরকার গড়বে, কে জিতবে। প্রশ্নটা কিন্তু এখানে আবর্তিত হচ্ছে, কে জিতবে, কোন দল জিতবে। কেউ বলছে না কোন দল সরকার করতে আসবে। সেখানে তাহলে একটা প্রশ্ন অবধারিত, কোন দল সরকার গড়বে এরকম গণতন্ত্রে হয় না। একটা শাসক দল থাকবে এবং তার বিরোধী দল থাকবে। শাসক দল আর বিরোধী দল, একটা মানে শাসক দল রাজ্যে কেন্দ্রে আর বিরোধী দল পাশাপাশি থাকলে তবেই গণতন্ত্র ঠিকঠাক সংজ্ঞায়িত হয়, গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী সেটা বাস্তবায়িত হয়। সেটা হচ্ছে না, হ্যাঁ মর্যাদা পায়, শুধু নয় বাঁচিয়ে রাখা যায় তাকে। আজকে সেটাকে হাপিস করে দিচ্ছে এরা। আর শেষ এটা বলেই সেই প্রশ্নের উত্তরটা, প্রশ্ন দিয়েই শেষ করব। আমি যে প্রশ্নের উত্তর খুঁজে পাই না, সেটা হচ্ছে, দেখো এই যে নেতা নেত্রীরা নির্বাচনে তাদের জনগণ তাদের সমর্থন দেবে, তারা সেই অনুযায়ী নেতা নেত্রী হবে, মন্ত্রী টন্ত্রী এসব হবে, দেশ গঠনের কারিগর হবে। এখানে আমার একটা প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খায়, আমি কোনো উত্তর পাই না। জিতবার জন্য, জেতা কথাটাই ব্যবহার করি, নির্বাচনে জিতবার জন্যে এত লালায়িত কেন হয় একটি দল? আমরা জিতবো, আমরা জিতবো, ওরা বলে আমরা জিতবো, আমরা জিতবো, তোমাদের আমরা জিততে দেবই না। এই যে ব্যাপারটি হয়, এখানে আমার খুব কৌতূহল, এটা কি নিয়ে কারাকারিটা করে? দেশ গড়া তো, রাজ্য গড়া, দেশ গড়া, দেশের মানুষের নিদারুণ অভিযোগে ভরা, বঞ্চনায় ভরা জীবন ৮০% মানুষের, সেগুলো সব দূর করা, দেশের মানুষের চাহিদাগুলো সব পূরণ করা,
রুটি রুজি এরকম বলা হয়, এক কথায় বললে সেটাই বলা যায়, কিন্তু খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকরি বাকরি, এই সমস্ত কিছু নিয়ে আজকে মানুষরাই বলতে ভুলে গেছে যে আমাদের এটা চাই, ওটা চাই, সেটা চাই। মানুষও বলছে আমরা চাই এই দল জিতুক, সাধারণ মানুষ আমরা চাই এই দল জিতুক। তারাও এক একটা দলের পক্ষে হয়ে যাচ্ছে। যেমন খেলার মাঠে, স্টেডিয়ামে হয় না যে একটা দলের সমর্থকরা উত্তেজনা এরকম করছে, আমরা দেখতে পাচ্ছি যে এই জিতলো, এই জিতলো আমাদের দল, আর একটা দল দেখছে যে একটু মুখ চুপসে বসে আছে যে দলটা বোধহয় হারতে যাচ্ছে। নির্বাচনটা সেরকম, গণতান্ত্রিক নির্বাচনটা সেরকম। এবারে প্রশ্নটা ছুড়ে দিয়ে শেষ করব, সেটা হচ্ছে বিশাল বড় দেশ আমাদের, এবং পশ্চিমবঙ্গ নামক রাজ্যটাও বিশাল একটা অঙ্গরাজ্য, বিশাল আকারের। এই দেশের সমস্ত মানুষের অভাব, অভিযোগ, বঞ্চনা দূর করা কি চারটিখানি কথা? তবে এবার আমাকে উত্তর দাও অভিষেক, তরুণ প্রজন্মের প্রতিনিধি। সেই কাজটা করার জন্যে যে সমস্ত মানুষের অভাব অভিযোগ আমরা দূর করব, চাকরি বাকরি, কাজ, খাদ্য ইত্যাদি কোনো অভাব মানুষের থাকবে না, এই কাজটা করার জন্য এত লালসা, জিভ দিয়ে জল ঝরে? নির্বাচনে জিততে চাই এই কাজটা করবার জন্য? আমাকে বলো তো, এই প্রশ্নের উত্তর কেউ প্রশ্নটা তোলে? এত কঠিন একটা কাজ, তুমি যদি আমাকে বলো, আমাকে বলে কার্যত বলছি, শুনতে হয় যে আপনি নির্বাচনে প্রার্থী হন না কেন, এত কথা বলেন। আমি তো ভেবে ভিড়মি খাই, আমি নির্বাচনে প্রার্থী হব, আমার কি সেই যোগ্যতা আছে যে আমি প্রার্থী হয়ে জয়লাভ করলে সমস্ত মানুষের জীবনে জীবনে সমতা এনে দেব? আমি সমতার কথাটা খুব ভাবি, এটা বিশেষ দলীয় সমর্থকদের কাঙ্ক্ষিত সমতা নয়, এটা হচ্ছে সব মানুষের সমান অবস্থা হবে, যেটা গান্ধী ভক্ত আমি ভেবো না জানো, গান্ধীজির একটা সর্বোদয় আন্দোলন করেছিলেন, সেই সর্বোদয়ের ভাবনাটা কিন্তু এরকম ছিল। আর যে বামপন্থী সাম্যবাদী যারা, তাদেরও ভাবনা এরকম ছিল, কিন্তু তাদের দুর্ভাগ্য যে তারা নিজেরাই বাস্তবায়িত করতে পারেনি, ব্যর্থ হয়েছে সারা পৃথিবীতে, শুধু আদর্শটাই থেকে গেছে, বাস্তবায়িত হয়নি। কিন্তু আমি চূড়ান্তভাবে তার বাস্তবায়ন দেখতে চাই। এটা খুব হাসির কথা মনে হবে তোমার, তবুও বলছি, আমার যেটুকু অর্জন জীবনে, আমার নিজস্ব অর্জন বলছি, পারিবারিক তো আছেই, আমার যে সমস্ত যেটুকু অর্জন আছে, আর্থিক বলো যা কিছু আছে, যদি আজকে দেশের সমস্ত জনসম্পদ সকলের মধ্যে বিলিবন্টন করে দেওয়ার ব্যবস্থা করে নেতা নেত্রীরা, সেই সঙ্গে বলে ব্যক্তিগত জীবনে যাদের অনেক আছে তাদেরও বিলি করতে হবে কিছু, যাতে আমরা জনসম্পদ বিলি বন্টন করব, ব্যক্তি সম্পদেরও কিছু দরকার হলে নেব, এবং সকলের সমান অবস্থা করে দেব, কারো কম কারো বেশি নয়, সমান হবে। হয়তো হতে পারে প্রত্যেকেরই কম হয়ে গেল, তাও সেটা মানতে হবে। বেশি তো হবে না, বেশি হবে বলে মনে হয় না, কিন্তু সেই কথাটা তো কেউ ভাবে না। সেই কঠিন কাজটা আমি যদি প্রার্থী হই আর প্রার্থী হয়ে নির্বাচিত হই, তাহলে আমি মনে করব এত বড় কঠিন কাজটা আমি করবো কেমন করে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার সেই কাজের সামর্থ্য নেই, বলতে পারো একটা ভালো লাগা থাকে তো, ভালো লাগা সেটাও নেই, আর সামর্থ্য একেবারে নেই। আমার ইন্টারেস্ট অন্য জায়গায়, আমি একটুখানি বিভাজন করে দিচ্ছি। মনে আমি বিশ্বাস করি যে কিছু মানুষ চিন্তা শক্তি নিয়ে জন্মায়, চিন্তার খোরাক যোগায়, কি প্রয়োজন সেটা তাত্ত্বিকভাবে বলে দিতে পারে সমস্যা দূর করার জন্য, আর কিছু মানুষ সেটাকে বাস্তবায়িত করে, কর্মে রূপান্তরিত করে। আমি চিন্তাবিদ নিজেকে এরম বলছি না, কিন্তু এটা ঠিক যে চিন্তা করার সামর্থ্য আমার আছে। আমাকে যদি জিজ্ঞেস করে যে এটা কোনভাবে করলে সমস্যাটা নিরাকরণ হতে পারে, আমি চিন্তা দিয়ে সেটা বলে দিতে পারবো। আমাদের দেশে বহু চিন্তাবিদ সেগুলো বলে দিয়ে গেছে, তার ধারে কাছে কেউ থাকে না, সেগুলো বাস্তবে রূপায়িত করার জন্য কেউ নেই। যদি সেটাই চাহিদা হতো আজকে, তাহলে অভিষেক, আমি 100% স্থির যে এই যে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে নাচানাচি আর প্রার্থী হয়ে জেতার জন্য একেবারে লাফালাফি করা, এটাগুলো সব বন্ধ হয়েছে। তো সত্যি যদি গুরুত্বটা বুঝতো যে কোন কাজের তুমি নিয়োজিত হবে,
তার গুরুত্ব যদি বুঝতো, তাহলে আর এই জিভ দিয়ে লালা ঝরার মতন আমি দলের প্রার্থী হয়ে জিতবো, এই লালাগুলো আর ঝরতো না, দিদি, প্রার্থী খুঁজে পাওয়াই কঠিন হতো। বুঝতে পেরেছি। দিদি, আপনি আপনার প্রচুর অভিজ্ঞতা, বিভিন্ন মানুষের সঙ্গে আপনি মিশেছেন। আপনি প্রবীণ মানুষ বলে আমি এটা জিজ্ঞেস করছি না। কিছু কিছু মানুষ থাকেন তো যারা সর্বস্তরের মানুষের সঙ্গে মেশেন, আপনি সেই ধরনের মানুষ। আমি সেই কারণে আপনাকে প্রশ্নটা করছি। এই যে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি চলছে, এটা আপনি কিভাবে দেখেন? মানে এর গুরুত্ব আছে কোথাও, নাকি এটা আরোপিত? কিভাবে আপনি এটাকে দেখেন? এটা যদি ইতিহাস চর্চা করো, তাহলে ইতিহাসে আমরা দেখি, মানে ইতিহাসটা পড়ি, দেশ স্বাধীন হওয়ার আগে থেকে যে সমস্ত আমরা ঘটনাবলী দেখতে পাই রাজনীতি ক্ষেত্রে, সেখানে যদি আমার খুব কম পড়াশোনা, এই ব্যাপারে যে খুব বেশি পড়াশোনা করেছি তরুণ বয়সে, তো লেখাপড়ার দিকে বেশি মন ছিল, ভালো রেজাল্ট করব, অধ্যাপক হব, এই দিকেই বেশি মন ছিল। কিন্তু লেখালেখি যেহেতু করতাম তরুণী বয়স থেকে, সেহেতু এসব দিকে পড়াশোনা করতে হয়েছে। তো সেখানে আমি দেখেছি এটা কিন্তু আজকে হঠাৎ গজিয়ে ওঠেনি। কিছু মানুষ, আমি গোষ্ঠীর নাম করছি না, কিছু মানুষ বিশেষ গোষ্ঠীভুক্ত, তারা দেশভাগের আগে থেকেই জল্পনা কল্পনা শুধু নয়, গোপনে গোপনে কাজ করে গেছে দেশটার খোল নলচে বদলে দেওয়ার জন্য। যখন কিছু মানুষ, নেতৃবর্গ, তারা, দেশটা ভাগ হলো, ভাগ হওয়ার পরে ওই দেশটাকে বিশেষ ধর্মাবলম্বীর দেশ আর আমাদের দেশটাকে ধর্মনিরপেক্ষ দেশ বলে গণ্য করলো। আমি এটা নিয়ে খুব গর্ববোধ করি। যারা ঠিক করলেন যে এই দেশটা হবে ধর্মনিরপেক্ষ, তারা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও তাদের মধ্যেও দলকামিতা ছিল, আধিপত্যকামিতা ছিল, কিন্তু তারা এই সিদ্ধান্তটা ঠিক নিয়েছিলেন। তারা তো তখনই ভাবতে পারতেন যে ওটা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হলো যখন, তখন এটা হোক অমুসলিমদের জন্য। হিন্দু বলছি না, কেবল অমুসলিম, অর্থাৎ ইসলাম ভিন্ন আর যে সমস্ত ধর্মাবলম্বী আছে তাদের জন্য, বিশেষ করে অমুসলিম হিন্দুদের জন্য হোক, এই চাওয়াটা সৌভাগ্যক্রমে, আমাদের সৌভাগ্য, আমি জন্মেছি 49-এ, তারপরে অর্থাৎ 47-এর পরে জন্মেছি। আমার ভাগ্য যে আমি স্বাধীন দেশে জন্মেছি এবং একটা ধর্ম নিরপেক্ষ দেশে জন্মেছি। এটাকে আমি আমার নিজের ব্যক্তিগত সৌভাগ্য বলে মনে করি। কারণ ধর্ম নেহাতি ব্যক্তিগত বিশ্বাস, নেহাতি। আর যদি আমি একটা ধর্ম বিশ্বাস পোষণ করি, আমি 4 মাস পরে সেই ধর্মবিশ্বাসটা পরিবর্তন করতে পারি, যে আমার আর এই ধর্মবিশ্বাস ভালো লাগছে না, মনে হচ্ছে না ঠিকঠাক, করতে পারে আর একটা ধর্মবিশ্বাস অবলম্বন করতে হবে। ধর্মবিশ্বাস মানুষের অবলম্বন, নেহাত অসহায় মানুষের অবলম্বন বলে আমি মনে করি। যার মনের জোর আছে, নিজের সামর্থ্যের উপর জোর আছে, তার দরকার হয় না আধ্যাত্মিক কোনো শক্তির উপর নির্ভর করবার, ধর্মবিশ্বাস পোষণ করবার। কিন্তু করেন যারা, আমি তাদেরকে কিছুমাত্রই বলি না যারা দুর্বল বা খারাপ। আমি মনে করি মানুষ অনেক অসহায়, অনেক ব্যাপারে মানুষ মানুষকে সহায়তা দিতে পারে না, অতএব একটা কোনো বিশেষ শক্তির উপর তারা ভরসা করে। কেউ নেই যখন, তখন বলছে আল্লাহ বাঁচাবেন, তখন বলছে ভগবান বাঁচাবেন, তখন বলছে গৌতম বুদ্ধকে তো আমরা আদর্শ মেনেছি, অতএব তার আদর্শই আমাদের বাঁচাবে, ইত্যাদি ইত্যাদি, যীশু খ্রিস্ট। কিন্তু যেটা, যে প্রশ্নটা তুমি করলে, কিছু মানুষ বোধহয় জন্মায় পৃথিবীতে ধ্বংসাত্মক কাণ্ড করার জন্য, তাদের মোটিভটাই ওদিকে থাকে, প্রবণতাটাই ওদিকে থাকে। সেই রকম একটা গোষ্ঠী, সে আমি নাম করছি না বিশেষ কারণ, এবং নাম করতে আমার ভালোও লাগে না, এটাও বলছি, কারণ তারা হচ্ছে বিশেষ প্রকারের মানুষ, কিন্তু মানুষ পরিচয় গর্বিত হওয়ার মতন মানুষ না। তারা তখন বসে বসে, দেশ তখনও ভাগ হয়নি, তখন বসে বসে চিন্তা করে যাচ্ছিল এবং গোপনে 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 সভা করে, যে ওটা যখন মুসলমানদের জন্য হয়েছে, এটা হিন্দুদের জন্য হবে, এটা আমরা করে ছাড়বো। এবং লজ্জার কথা এটা যে তারা কিন্তু তখনও ব্রিটিশ রাজত্ব রয়েছে, ব্রিটিশদের পদলেহন করতে কিছুমাত্র দ্বিধা বোধ করেনি, এতটাই দেশপ্রেমিক তারা।
দেশকে হিন্দু দেশে পরিণত করবে আর দেশকে এত ভালোবাসে যে তার খোল নলচে পাল্টে দেবে, কিন্তু যারা আমাদের শোষণ করলো তাদের পদলেহন করতে, পা ধুয়ে জল খেতে তাদের বাধেনি। এমন একজন আছেন যিনি সেইভাবে পদলেহন করে জেল থেকে বেরিয়ে এসেছিলেন তাদের মধ্যে। তো সেই মানুষরাই এটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা তারা গোপনে গোপনে চালিয়ে যাচ্ছিল। শেষমেশ আমাদের ব্যর্থতা, আমরা যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, আমাদের ব্যর্থতা এবং তাদের সাফল্য বলবো না, তাদের এক ধরনের প্রাবল্য তারা দেখাতে পেরেছে। যে কোনোভাবেই হোক তাদের মধ্যে একটা শৃঙ্খলা, এরকম ধ্বংস করার জন্য যে শৃঙ্খলাপূর্ণ সভা সমিতি করা দরকার সেটা তারা করতে পেরেছে। এবং শেষমেশ আমি তো অন্তত বিস্ময়ের সঙ্গে দেখলাম তারা স্বাধীন দেশে অনেকটা সময় পার করলেও একেবারে কেন্দ্রে চূড়ায় উত্থান তাদের ঘটে গেছে। আমি বলবো এটা আমাদের মতন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, সারা পৃথিবীতে খুব খ্যাত এবং মহিমা আছে আমাদের দেশের, মহান ভারত বলা হয়। আমি সেই মহান ভারতের গৌরব বহন করি। যারা এইরকমভাবে দেশটার খোল নলচে পাল্টে দিয়ে দেশের গায়ে ধর্মের ট্যাগ লাগিয়ে দিল, আমি একটু মজা করেই বলি, না হয় মানুষের ধর্মবিশ্বাস থাকে, দেশের আবার ধর্মবিশ্বাস থাকে, তাহলে কি ভারতবর্ষ এখন পুজো করতে যাবে? ভারতবর্ষ এখন মন্দির নিয়ে মেতে উঠবে? হয় না। কিন্তু আমাদের রাজ্যে তো তাই হচ্ছে, হ্যাঁ, সেটা মন্দির মসজিদ। সে প্রশ্নটার উত্তর দিচ্ছি। এটা একটা বিশেষ গোষ্ঠী বহুকাল ধরে এক ধরনের অপসাধনা, এটাও সাধনা, তারা কিন্তু অনেক সাধনা বলে এটা সম্ভব করেছে। তারা আজকে ক্ষমতার চূড়ায় বসতে পেরেছে এবং তাদের আজকে ধ্যান জ্ঞান যে এই দেশটাকে পুরো হিন্দুত্ববাদিতায় মুড়ে দিতে হবে। শুধু দেশটা হিন্দু ধর্ম হবে এরকম নয়, লেখা পড়া সর্বক্ষেত্রে, শিক্ষা সংস্কৃতি সাহিত্য সর্বক্ষেত্রে তারা একটা বিশেষ ধর্মের আধিপত্য তাদেরই। তাও যে সুশাস্ত্র, আমি তো দর্শনের অধ্যাপক, আমি বেদ পড়েছি, উপনিষদ পড়েছি, সেসব ধরে ওরা কাজ করছে না। ওরা যেগুলো মানা যায় না সেরকম, যেমন মেয়েদের ক্ষেত্রেই এমন এমন কথা বলে যেগুলো মানা যায় না। মনুসংহিতা তো আর সত্যিকার ধর্মশাস্ত্র নয়, অনেক কিছু আছে যেগুলো বাদ দেওয়ার মতন। যাই হোক, তো এইভাবে তারা চেষ্টা করে যাচ্ছে তাদের এই যে ধর্মীয় মেরুকরণ বা ধর্মবাদী হয়ে দেশটাকে ধর্মে মুড়ে দেওয়ার প্রচেষ্টা। আমার প্রশ্ন, আমি একটা কথা বলেই এটা শেষ করছি এই প্রসঙ্গ, যদি ধর্মনিরপেক্ষ ভারতকে হিন্দু ভারতে পরিণত করার ফলে দেশের, আগেও একটা কোনো জায়গায় বলেছি, দেশের সমস্ত মানুষ সর্ববিধ সুখ লাভ করতে পারে জীবনের, দুঃখ বলে দুঃখ থাকবে কিন্তু জাগতিক কোনো দুঃখ কষ্ট থাকবে না, এরকম মনের কষ্ট থাকতে পারে, থাকবেই, হয় সম্ভব করতে পারে তারা। আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, যদি তারা দেশটাকে হিন্দু রাষ্ট্রে দেশে পরিণত করে সমস্ত মানুষের সর্ববিধ অসুবিধা দূর করে দিতে পারে, তাহলে এটা হিন্দু রাষ্ট্র হোক। আর যে হিন্দু রাষ্ট্র, তখন মজা করেই বলছি, তখন মন্দিরে যাবে, পুজো করবে, রাষ্ট্রই যাবে, রাষ্ট্রীয় মন্দিরে যাবে, পুজো যাবে, তা না হলে সে হিন্দু বোঝা যাবে কেমন করে? হোক তাহলে, হলে আমার কোনো আপত্তি নেই। অভিষেক, মানুষ খেতে পড়তে পাক, মানুষ কোনো রকম কষ্ট মানুষের জীবনে যেন না থাকে, মনোকষ্টটা দূর করতে পারবে না, এটা আমি জানি। আপনাকে ওই যে প্রশ্নটা করছিলেন যে আমাদের রাজ্যে তো মন্দির মসজিদের প্রতিযোগিতায় চলছে, ওদিকে বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করছে কেউ, এদিকে তার মন্দির হচ্ছে, কে কোন জায়গায় মন্দির করেছে তার পরিবর্তে এখানে আরো বেশি মন্দির করে মন্দিরের রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা হচ্ছে এক একটা হাতিয়ার। ওরা লড়াই করতে গেলে প্রতিযোগিতার, আমি এর আগেই বলেছি, প্রতিযোগিতা তো করে না, এরা লড়াই করছে, হার জিতের লড়াই, এবং সেটা ক্ষমতার গদি দখলের লড়াই। একটা কথা নিশ্চিত, যেন নিশ্চয়ই আমাদের দেশের জনসম্পদ বিপুল, সম্পদ প্রচুর আছে, যে সম্পদগুলো লুটপাট করে নিতে পারলে এই নেতা নেত্রীরা, এরা তাদের ব্যক্তি জীবন, দলীয় জীবন একেবারে সমৃদ্ধ করে ফেলতে পারে।
যার ফলে এরা এই ধরনের হাতিয়ার খুঁজে বেড়ায়, কোন হাতিয়ার দিয়ে মানুষকে বশীভূত করা যায়। নির্বাচনে তো জয়লাভ করতে হবে, তো এরা এরা কি করছে, এরা ভাবছে ধর্মীয় আবেগটাকে, আমি বিশ্বাস করি এরা কেউ ধার্মিক নয়, যারা বলে দেশটা হিন্দু রাষ্ট্র হোক, এরা ধার্মিক নয়। কোনো ধার্মিক মানুষ অন্য ধর্মের অবমাননা করে না, নিজের ধর্মের গৌরবের কথা বলে, কোনো যথার্থ ধার্মিক মানুষ করে না, আমি ব্যক্তি জীবনে জানি। কখনো বলে না আমার ধর্মই শ্রেষ্ঠ, তারা অন্য ধর্মকে সম্মান দিতে যাবে। এরা ধার্মিক নয় কেউ, এরা সব বকধার্মিক। এরা এই ধর্মটাকে হাতিয়ার করে মন্দির মসজিদ ইত্যাদির লড়ালড়ি লাগাচ্ছে এবং রাজনৈতিক স্বার্থে, দলীয় স্বার্থে ক্ষমতা লাভ করা এবং ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার স্বার্থে ওরা মন্দির নিয়ে কথা বলছে। মানে খোলাখুলি কথা বলা যাক, রাজ্যের নেত্রী এবং দেশের কেন্দ্রের নেতারা, এই দুপক্ষের মধ্যে একটা মন্দির মসজিদ নিয়ে যে সম্পর্কটা তৈরি হয়েছে, সেই সম্পর্কটা শুধু নিন্দনীয় বললে কম বলা হয়, সেই সম্পর্কটা মনুষ্য জাতির জন্য লজ্জার, গোটা মনুষ্য জাতির জন্য। কেন না, ওরা ওদের একটা ভালো, ওরা ওপেনলি বলে যে আমরা হিন্দু ধর্ম চাই, হিন্দু ধর্মের রাষ্ট্র চাই, আমরা তাই মন্দিরে মুড়ে দেবো দেশটা, খোলাখুলি বলে। যেটা অন্যায় করে আমাদের রাজ্যের নেত্রী, তিনি এদিকে মুসলিম ভোট ব্যাংক ঠিক মজবুত থাকবে, আবার সেই সঙ্গে ওই হিন্দুত্ববাদের লড়াইয়েও আমি কম যাই না, আমি কম হিন্দু নই, এই ধরনের কথা বলেনও তিনি বোধহয়। তখন তিনি মন্দির বানানোর কাজে এগিয়ে যান। এখানে কিছুটা হিন্দু মুসলমান ভোট ব্যাংকে তাতে কিছুটা হয়তো ক্ষতি স্বীকার করতে হয় তাকে, কিন্তু উনি বুঝে নিয়েছেন যদি হিন্দুদের ভোটটা পাওয়ার জন্য আমি মন্দিরের হিন্দুত্ববাদ, মন্দির করার হিন্দুত্ববাদকে না নিই, তাহলে আমি লড়াইয়ের ক্ষেত্রে পিছিয়ে পড়ে যাব, আমি তাহলে আমার হাতে শূন্য এসে পড়বে, কিছু পাবো না। তার জন্যে এরা মন্দির মসজিদের এই লড়াইটা নামিয়ে এনেছে। আর মূল কারণ হচ্ছে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা ধর্মীয় আবেগ থাকে। সাধারণ মানুষ যারা ধার্মিক, তাদের একটা ধর্মীয় আবেগ থাকে। যদি সাধারণ মানুষকে বলা যায় যে ওই মুসলমানরাই তোমাদের যত নষ্টের গোড়া, তোমাদের খাবার দাবার সব কেড়ে নিচ্ছে, করছে, মানুষ কিন্তু সহজে তখন সঙ্গে সঙ্গে বলবে যে হ্যাঁ আমি তো হিন্দু, আমি তো মুসলমানদের ক্ষমা করব না। এটা বলার একটা প্রবণতা মানুষের মধ্যে আছে, এটা আবেগ। সেই আবেগটাকে এরা হাতিয়ার করে রাজনীতি ক্ষেত্রে, দলীয় ক্ষেত্রে এবং শাসন ক্ষমতা, গদি ইত্যাদির ক্ষেত্রে দখল নেওয়ার জন্য এই হাতিয়ারটাকে ব্যবহার করছে, মানুষের ধর্মীয় আবেগটাকে। আর সেখানে আবার যিনি অন্য দিক থেকে ধর্মীয় আবেগে সুড়সুড়ি দিয়ে, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সুড়সুড়ি দিয়ে পুরোটাই ভোট ব্যাংক বানিয়ে নিয়েছিলেন, তিনি আবার দেখছেন মুশকিলে পড়লাম তো, এই ভোট ব্যাংকের জন্য আমার তো এদিকে হিন্দু ব্যাংকটা চলে যাচ্ছে, হিন্দু ব্যাংক নয়, হিন্দু ভোটগুলো চলে যাচ্ছে। তখন তিনি আবার সেখানে ওই মন্দির মসজিদের খেলায় তিনিও মেতে গেলেন, শুধু লাভালাভের হিসাব। এরা বাণিজ্যিক রাজনীতি করে, এরা সত্যিকার রাজনীতি করে না, জানেও না, বোঝেও না।